হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ অ্যানাদার আইপিএল ভিডিও, যেটা আইপিএল শেষ হওয়ার পর আসছে। কারণ সিইউর পরীক্ষা চলছিল, সিইউর 1-1.5 মাস ধরে পরীক্ষা নিতে আমাদের প্র্যাকটিক্যাল থিওরি সব মিলিয়ে। সো আইপিএলটা শেষ দিকে আমি নকআউটের ভিডিও করতে পারতাম, বাট করিনি, কারণ কেকেআর খুব ভালো খেলেছিল অ্যান্ড যাতে কার্ডস না লেগে যায় সেই জন্য আমি করিনি। বাট তার আগে দুটো জিনিস বলবো। প্রথম জিনিস হচ্ছে গৌতম গম্ভীরের একটা ওই আসছে যে ক্রেডিট 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 ক্রেডিট। আমার একটা জিনিস বুঝতে পারি না যে he didn't ask for credit in this IPL. Okay, he just asked for that 97 run and 2007 75 runs in final. সেখানে আমরা কি করি, 91 is greater than 97, 97 is greater than 91. He asked for 97 equal to 91. Give me some credit, including that 6, including that 91 all. Here he is talking about that I didn't do nothing. It's them who are playing in the field. He tweeted that, but everyone is giving credit. Gautam Gambhir's kicker. Yes, here he had impact, but that's not. He did everything. Shreyas Iyer didn't do nothing. It's not like that. Where he wanted credit, we just quarrel there, and here no. It's not done about. And another thing is KKR জিতে গেছে। অ্যান্ড আজকে আমি কথা বলতে চলেছি আইপিএল এর আউটক্লাসড 11 আর ডিসঅ্যাপয়েন্টেড 11 এই দুটো ব্যাপার নিয়ে। কারণ আমার মনে হয় যে রোহিত শর্মাকে অতটা ভালো ভাবা যায় না, বাট আইপিএল এ বলছি আমি। বাট বিরাট কোহলি, বুমরা এরা দুজন পারফর্ম করবে আমরা জানি, ঠিক আছে। সুনীল নারিন বল হাতে পারফর্ম করবে আমরা জানি, বাট ব্যাট হাতে যে আউটক্লাস করেছে, বা অন্যান্য প্লেয়াররা যেমন হার্ষাল প্যাটেল উইকেট পাবে আমাদের জানা আছে, ঠিক আছে। কিন্তু অন্যান্য প্লেয়াররা যেমন আমরা ওয়ার্নার বা ডিকক বা রাহুল এদেরকে এরকম খেলা, বাট রাহুল, রোহিত শর্মা এরা দুজন নিজেদের টিমের হয়ে হচ্ছে হায়েস্ট রান গেটার। বাট বাকি প্লেয়ার যেমন গ্লেন ম্যাক্সওয়েল ছিল, এরা যাদের থেকে আমরা আশা করি, যখন তাদের টিম ওনাররা তাদেরকে কেনে, তারা অকশন টেবিলে বসে এটা ভাবে যে আমরা চাই এই প্লেয়ারটাকে, যে এই প্লেয়ারটা আমাদের হয়ে খুব ইম্পর্টেন্ট ম্যাচে ইম্পর্টেন্ট রান করবে বা ইম্পর্টেন্ট উইকেট নেবে। সেই কাজটা যখন হয় না, তখন সেটা ডিসঅ্যাপয়েন্ট করে। সেই জন্য ডিসঅ্যাপয়েন্টেড 11 আজকে আমি বানাতে চলেছি। চলো শুরু করে। ডিসঅ্যাপয়েন্টেড 11-এর মধ্যে আমার প্রথম দুজন পিক হচ্ছে ওয়ার্নার আর কুইন্টন ডিকক। ওয়ার্নার 8 ম্যাচ মতন খেলেছে, 7-8 ম্যাচ খেলেছে, আর এত বাজেই খেলেছে যে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড ওয়ার্নারের মতন দুটো না তিনটে মানে অরেঞ্জ ক্যাপ জেতা প্লেয়ারের থেকে আমরা এই জিনিসটা আশা করি না যে 8 ম্যাচে ওর 20-21 এরকম অ্যাভারেজ থাকবে। সো সেটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, আমি আমার পার্সোনাল কথা বলছি। কুইন্টন ডিকক যেরকম লেভেলে আগের বার খেলেছে, তার আগের বার খেলেছে, শেষ কয়েক বছর সেই মুম্বাই থেকে খেলে আসছে, মুম্বাই, এলএসজি এইসব টিমের হয়ে খেলে আসছে। কুইন্টন ডিককের এই সিজনটা ছিল আমার মতে ওর পার্সোনাল বাজে সিজন, সব থেকে বাজে সিজন ছিল এই সিজনটা। হ্যাঁ, কিছু রান পেয়েছে, বাট খেলার ইন্টেন্ট অত ভালো ছিল না। আমার টিমে 1 ডাউনে আসবে ক্যামেরন গ্রিনকে 17 কোটি টাকার ট্রেড ছিল, যেই ট্রেডটা 3টে ফ্র্যাঞ্চাইজির হাল খারাপ করে দিয়েছে। ব্যাঙ্গালোর, মুম্বাই, গুজরাট, এই 3টে ফ্র্যাঞ্চাইজির যে ট্রেড খারাপ করেছে, সেই প্লেয়ারটাও খারাপ খেলে গেছে। ক্যামেরন গ্রিন না উইকেট হাতে সাকসেস পেয়েছে না ব্যাট হাতে, দুটো কি 3টে ম্যাচে সাকসেস পেয়েছে, বাট সেইগুলো যদি শেষ দিকে আসতো, যেমন মিচেল স্টার্ক শুরুর দিকে খুব বাজে খেলেনি, রান খাচ্ছিল, ঠিক আছে। প্রথম ফার্স্ট হাফটা খুব বাজে খেলে সেকেন্ড হাফে উইকেট পেয়েছে, বাট ইম্পর্টেন্ট ম্যাচে দুটো নকআউটে দুটো ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ওর যা দোষ ছিল সব ঢেকে দিয়েছে। বাট ক্যামেরন গ্রিনের সেটা হয়নি, ও ইম্পর্টেন্ট ম্যাচে গিয়ে ফ্লপ করে গেছে। আগে কয়েকটা ম্যাচ ভালো খেলে দিই, কয়েকটা 14টার মধ্যে মনে 3টে কি 4টে আমরা পাবো যেটা ভালো খেলে দেয়। অ্যান্ড ও আন্দ্রে রাসেল নয় যে 3টে-4টে ভালো খেলবে বলে আমরা তাকে 10খানা ম্যাচ আরও টেনে রাখবো, যে 3টে-4টেতে একা হাতে ম্যাচ বেরবে, আর একা হাতে ম্যাচ বের করেও নি, একা ভালো খেলেছে। 4-এ থাকছে গ্লেন ম্যাক্সওয়েল এইবার 52টি রান করেছে, 52। কেউ কথা বলছে না এটা নিয়ে যে উইকেট পেয়ে যাচ্ছে এসব, বাট গ্লেন ম্যাক্সওয়েল হচ্ছে এই আইপিএলে আমার মতে মোস্ট ফ্লপ প্লেয়ার অফ দ্য সিজন, ঠিক আছে।
কেন? আর গ্লেন ম্যাক্সওয়েল যে ফ্লপ হচ্ছেন, আরসিবিকে আমি এর আগে যখন টিম রিভিউ করেছি আইপিএলের আগে, আমি এটাই বলেছিলাম যে ওদের কাছে ব্যাকআপ নেই, ওপরে প্লেয়ার আছে নিচে নেই। সেই জন্য গ্লেন ম্যাক্সওয়েল যখন চলে যাচ্ছে, গ্লেন ম্যাক্সওয়েল যাওয়ায় উইল জ্যাক্সকে আনছে, উইল জ্যাক্স যখন একটা দুটো ম্যাচ ফ্লপ করছে ওকে বসিয়ে দিচ্ছে, আবার গ্লেন ম্যাক্সওয়েলকে আনছে। কেন? ক্যারি করো না, প্লেয়ারকে ক্যারি করো। তারপর থাকবে আমাদের 5 নম্বরে সিমরন হেটমায়ার, আর রহমান পাওয়েল থাকবে 6, মানে ওই তো দুজনকেই। সিমরন হেটমায়ার এই বছর যা খেলেছে, ইম্পর্টেন্ট ম্যাচগুলোয় যেভাবে ফ্লপ করেছে, যখন জেতা উচিত ছিল, যে শেষে 5টা না 6টা টানা হারলো, রাজস্থান রয়্যালসে শেষে 5খানা হারলো টানা, প্রত্যেকটাতে রহমান পাওয়েল আর সিমরন হেটমায়ার ফেল করেছে। ইচ অ্যান্ড এভরি গেম ওরা ফেল করে গেছে। একটাই মনে হয় রহমান পাওয়েল ভালো করেছে, আদারওয়াইজ প্রত্যেকটাই ওরা ফেল করেছে। এলিমিনেটর ম্যাচে এসে রহমান পাওয়েল একটু ভালো খেলে দিয়েছে, তাতেও হেটমায়ার ফেল করেছে। সো হেটমায়ার আর পাওয়েল থাকছে। তার হার্দিক পান্ডিয়া থাকবে আমার ওই টিমে অ্যাজ আ অলরাউন্ডার। দেখো, আমি একটু হলেও রোহিত শর্মাকে যেহেতু ইয়ের থেকে দেখছি, যখন আমি খেলা দেখা স্টার্ট করেছি তখন যেহেতু রোহিত শর্মার ওই 200 করে যাচ্ছে, একদম আলাদা একটা অর্ডার, একজন ইয়াংস্টার প্লেয়ার ছিল, আমি খুব বড় ফ্যান। সেই জন্য হার্দিক পান্ডিয়ার ওপর আমার একটু ইয়েও ছিল, গ্রাজ মতন ছিল, যে এরকম ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া। অ্যান্ড এখানে হার্দিক পান্ডিয়ার দোষটা ছিল, যা শোনা যাচ্ছে যে অন ক্যাপ্টেন্সি ক্লজ এসবে এসছে, বাট সেটাও ঠিক আছে, কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স যদি অ্যানাউন্সমেন্টটা ঠিক করে করতো, মুম্বাই ইন্ডিয়ান্স অ্যানাউন্সমেন্ট করেছিল হার্দিক পান্ডিয়া ইজ আওয়ার নিউ ক্যাপ্টেন, সেটাই যদি রোহিত হ্যান্ডেড ওভার ক্যাপ্টেন্সি, বা রোহিত গিভস হ্যাভ ক্যাপ্টেন্সি টু হার্দিক পান্ডিয়া, বা একটা সুন্দর করে রোহিত শর্মাকে দিয়েই যদি, যেমন বিরাট কোহলি করেছিল, নিজে এসে বলেছিল, বা রোহিত শর্মা যদি নিজে এসে বলতো এসব, তাহলে জিনিসটা কিন্তু এতটা হেট্রেডের দিকে যেত না, যেটা চলে গেছে। ঠিক আছে, বাট অ্যাজ আ অলরাউন্ডার আমরা চাই হার্দিক পান্ডিয়া পারফর্ম করুক, কারণ ফাস্ট বোলিং অলরাউন্ডারের মধ্যে হার্দিক পান্ডিয়া হচ্ছে এখন ইন্ডিয়ার মধ্যে বেস্ট অলরাউন্ডার। ঠিক আছে, বাট সেই হার্দিক পান্ডিয়ার থেকে পারফরমেন্স আসেনি। উইদাউট পারফরমেন্স এই একটা সিজন চলে গেছে। অ্যান্ড ক্যাপ্টেন্সিও ধীরে 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 বিভিন্ন জায়গায় খারাপ হয়েছে, কারণ ফার্স্ট বল নিয়ে ফার্স্ট ওভার তুমি বল করতে যাচ্ছ, যেখানে তুমি 15 রান খেয়ে আসছো একটা ছোট টার্গেট চেস করার সময়, সেই জায়গাটায় যদি বুমরা থাকতো 3 রান কি 4 রান দিত। এইসব জায়গায় খুব ইম্পর্টেন্ট জায়গায় ম্যাচটা এদিক ওদিক হয়ে গেছে। সেই জন্য আমার টিমে থাকবে হার্দিক পান্ডিয়া। 2, 3, 4, 5, 6, 7, 8 জন হলো। বাকি 3জন বলারদের মধ্যে আমি 3জনের নাম রেখেছি, রাশিদ খান, আনরিক নরকি আর মোহিত শর্মা। মোহিত শর্মার আগের বছর 2023-এর যে ইয়ারটা ছিল, এই লাস্ট বলে গেল 4টা, বাট সেই 2 বলে যদি 10 ছাড়া যায়, মোহিত শর্মা একটা আলাদা অড়ায় খেলছিল। মোহাম্মদ শামি, রাশিদ খান, মোহিত শর্মা, এরা 3জন মিলে গুজরাটের হয়ে না, মানে গুজরাটেই আসবে পার্পল ক্যাপটা, কিন্তু 3জন মিলে লড়ছিল কে পাবো এরকম ভাবে। কিন্তু এই বছর মোহিত শর্মা খুবই বাজে বোলিং করেছে। অ্যান্ড এক সময় মনে হচ্ছিল কেন খেলাচ্ছে, বয়স হয়ে গেছে তো, যেই প্লেয়ারটা আগের বছর এত ভালো খেলে এসছে সেই প্লেয়ারটাই এরকম হয়ে যাচ্ছে। সেটা একটা বয়স হয়েছে বোঝা যায়, কিন্তু আগে যতটা এক্সপেক্ট করা হয়েছিল আগের বছরের তুলনায় কিন্তু করতে পারেনি, মোহিত শর্মা ডেলিভার করতে পারেনি। অ্যান্ড আর্নিক নকিয়াকে তো কোনো কথাই বলবো না, যা অত 140-50 খাচ্ছে, আর প্রত্যেক ম্যাচে 60, প্রত্যেক ম্যাচে 60 করে গেছে। অ্যান্ড যেহেতু ও বেশি দামের প্লেয়ার নয়, ঠিক আছে, অত দাম দিয়ে কেনেনি যে 25 কোটি, ওই জন্য টিম ওকে খেলাতে বাধ্য ছিল না, শেষ দিকে সরিয়েও দিয়েছে, যেটা মিডল স্টার কাম ব্যাক করতে পেরেছে, ও করতে পারেনি। সোজা কথা। রাশিদ খানের থেকে আমরা আরও বেশি এক্সপেক্ট করি। বোঝা যাচ্ছে স্পিন পিচ নেই, কোনো ইয়ে নেই, হেল্প নেই বা কিছু নেই, বাট রাশিদ খানের মতন যে একটা প্লেয়ার, রাশিদ খান বল করতে আসতে মানে একটা ভয় লাগবে ব্যাটসম্যানদের, সেই ভয়টা এবছর কারোর মধ্যে দেখা যায়নি। সেই জন্য আমার মনে হয় আমার যে ডিসঅ্যাপয়েন্টেড 11টা আমি তৈরি করলাম সেটা হয়ে যাচ্ছে এরকম: ওয়ার্নার, ডিকক, গ্রিন, ম্যাক্সওয়েল, হেটমায়ার, রহমান পাওয়েল, হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, আনরিক নরকিয়া, মোহিত শর্মা। এখানে 9জন বিদেশি রয়েছে। কেন 9জন বিদেশি? কারণ বিদেশিদের দিয়ে যখন আমরা কিনবো, আমরা কি করি, ইন্ডিয়ান যে কোনো প্লেয়ারকে দিয়ে খেলে। এখানে আরও অনেকে ঢুকতে পারতো, দীপক চাহার রয়েছে, শার্দুল ঠাকুর রয়েছে, জাদেজা রয়েছে, যাদের জন্য শেষ দিকে চেন্নাই ডুবে গেল। রাচিন রবীন্দ্র ওখানে থাকার জন্য খুব ভালো একটা জায়গা, বাট
ডিককের জায়গায় ডিকক আরও বাজে খেলেছে। ডিককের যেহেতু ক্লাস বেশি রয়েছে, ডিককের থেকে এক্সপেকটেশন বেশি, যেহেতু বয়স বেশি, এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেই জন্য ডিকক ওখানে ঢুকে, নাহলে রাচিন রবীন্দ্র তো ইজিলি ঢুকে যায় ওখানে। আজিঙ্ক্য রাহানে ওখানে ঢুকে যায়, কারণ আজিঙ্ক্য রাহানে আগের বছর খুব ভালো খেলেছিল। অ্যান্ড এছাড়া অনেক প্লেয়ার এখানে ঢোকে, যেমন ঋষভ পান্তের কলকাতার সাথে যেই ম্যাচে 273 চেস করছিল, সেই ম্যাচে ঋষভ পান্তের একটা ঋষভ পান্ত কিন্তু ভেঙ্কাটেশ আইয়ারকে যদি ওই মারটা না মারতে পারতো, ঠিক আছে, ভেঙ্কাটেশ আইয়ারকে ওই 24 রান 28 রান মতন মেরেছিল, 28 রানটা যদি না মারতে পারতো, তাহলে ঋষভ পান্তের স্ট্রাইক রেট এতটা খারাপ থাকতো যে 272 চেস করার সময় তোমার ওই স্ট্রাইক রেটটা কোনো রকমে তুমি ডিজার্ভ করো না। আমার খেলা দেখছিলাম যখন, আমার ওই চেজের সময় ওই ইন্টেন্টটাই খারাপ লাগলো, যেহেতু ওই 6 বলে 28 মেরে রান রেটটা ঠিক করে নিয়েছে, বাট স্ট্রাইক রেট ঠিক করে নিয়েছে, বাট জিনিসটা কিন্তু নয়। 106 রানে তোমরা তখনও হেরেছিলে, ঠিক আছে। এই ঋষভ পান্ত এখানটায় ঢুকতে পারতো, কয়েকটা ম্যাচ আমি করেছি যেগুলো, ওগুলোর জন্য, বাট এটাই আমার টিমটা রইল। চলো এবার যাই আউট ক্লাস 11। এবারে যদি আমরা আউট ক্লাস 11-এর কথা বলতে চাই, সেখানে আমার প্রথমে দুজন ওপেনার থাকবে, অভিষেক শর্মা আর সুনীল নারিন। অভিষেক শর্মা হচ্ছে তার ঘুম ঘাম মারের জন্য। আমরা অভিষেক শর্মা শেষ কয়েক বছর যেভাবে খেলে এসছে, আমরা এতটা এক্সপেক্ট করি না যে অভিষেক শর্মা এরকমভাবে এত মারধর করে খেলবে, যেমন আগের বার শুভমান গিল খেলেছিল, এবারও অভিষেক শর্মা ওরকমই খেলেছে। বাট যদি একটু নিজেকে কন্ট্রোল করে সব বলে মারতে না গিয়ে একটু ধরে বেঁধে খেলতো, তাহলে আরও রান পেতো। বাট আমি কোনো দোষ দেবো না, কারণ ওর এই খেলাটার জন্যই টিমটা ফাইনালে পৌঁছেছে। কারণ উল্টো দিক থেকে অন্যান্য প্লেয়াররা যারা এসছে, তারাও যখন চেয়েছে ধরতে পেরেছে, ঠিক আছে। ওই 125 রান পাওয়ার প্লেতে যা তা মেরেছিল, অ্যান্ড ওই রকম মারধর খাবেই, ঠিক আছে। ওরকম একটা বলিং লাইন আপ থাকলে খাবেই, দিল্লির মতন টিম যে কেউ মেরে দিয়ে চলে যাবে ওদেরকে। এছাড়া দিল্লি ব্যাঙ্গালোর এদের বলিংটা কত সুন্দর ছিল সবাই জানে। এছাড়া সুনীল নারিনকে আমরা অ্যাজ আ বলার আমরা ওকে মানতে পারি যে দারুণ বলার, অ্যাজ আ বলারও দারুণ খেলে দেবেন। বাট উইথ ব্যাট এরকম কনসিস্টেন্ট 450 রান করা একটা সিজনে মুখের কথা নয়। অ্যান্ড একজন বলারের ক্ষেত্রে, মানে যে বলার মানে পারফেক্ট বলার, ঠিক আছে, ব্যাট করতে পাঠায় বল টেস্ট করার জন্য যে পিচ কেমন রয়েছে, সে এসে যদি 100 করে দেয়, তাহলে তো ব্যাপারটা অন্যরকমই হয়ে যায়। তারপর রয়েছে 3 আর 4 সঞ্জু স্যামসন আর রিয়াং পরাগ। সঞ্জু স্যামসন কারণ ও প্রথম ম্যাচ খেলে, ওর রেপুটেশনই এরকম, প্রথম ম্যাচ খেলে ভালো খেলবে, তারপরের ম্যাচগুলো খেলতে পারবে না। বাট এবার এতটা ভালো খেলেছে যে ওয়ার্ল্ড কাপ টিমে কল পেয়েছে, অ্যান্ড এরকম খেলা ওর এই বছর দরকার ছিল। সত্যি বলতে এইরকমই একটা সিজন ওর দরকার ছিল, যেটা ব্রেক থ্রু হবে। তারপর রিয়ান পরাগ আমরা যদি স্ক্রিনশট সরিয়ে দিই, তাহলেই মানে ইউটিউব হিস্ট্রি যদি আমরা সরিয়ে দিই, তাহলেই আমরা দেখতে পাবো যে রিয়ান পরাগেরও সিজনটা খুবই ভালো যাচ্ছে। কীভাবে কেন ভালো হয়েছে সেটা আমরা জানি না, বাট খুবই ভালো হয়েছে ব্যাপারটা, খুব সুন্দর খেলেছে। অ্যান্ড যখন দরকার ছিল সেই আমার ক্যাচ নিয়ে হালকা ফেলে দেওয়া, এক হাতে ক্যাচ নেওয়া, আলাদা একটা অ্যাটিটিউডের একটা ম্যাচিউরিটি দিয়ে খেলেছে। আগে যেমন নিচে বেড়াতো ওরকম করেনি। তারপর দুজন থাকবে আরসিবির, উইল জ্যাক্স আর রাজাত পাটিদার। উইল জ্যাক্স হচ্ছে গিয়ে আরসিবি টিমটা যে ঘুরে দাঁড়াতে পেরেছে, সেই ঘুরে দাঁড়ানোর পেছনে মেন হচ্ছে উইল জ্যাক। সেই 3 নম্বর বা 4 মানে নেমে এসছে অনেক পেয়ে তলায়, বাট 11 তো খেলবে নাকি ওইখানে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই যে 3 নম্বর 4 নম্বর এসে এত ভালো খেলে দেওয়া, টিমটাকে ঘুরে দাঁড় করিয়ে 4-4-এ তোলা আলাদাই ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড তার সঙ্গে রাজাত পাটিদার কেকেআরের সাথে যে 50টা করেছিল অত তাড়াতাড়ি, ওই ফার্স্ট 50 প্রত্যেকটাই দেখবে একটা হয় 21, 22, 23, 20, 29, মানে এইরকম একটা খুব ফাস্ট ব্যাপারটা গেছে। দ্যাটস ওয়াই আমি বলবো এরা দুজন। তারপর আসছে আমার 4 জন বলার। 4 জন বলারের মধ্যে একজন রাজস্থানের, একজন কলকাতার, বাকি 2 জন রয়েছে দিল্লির মুকেশ কুমার, খালিল আহমেদ, হর্ষিত রানা আমাদের, আর রাজস্থানের আবেশ খান। 4 জনের থেকে আমরা কোনোদিন এক্সপেক্ট করি না যে এরা এত ভালো বল করবে। মুকেশ কুমার মার খেত, ঠিক আছে, কিন্তু এমনও মার খেত না যেখানে টিম 200 খাচ্ছে, 272 খাচ্ছে বা 250 খাচ্ছে, সেখানেও 40-45 এরকম খাচ্ছে। মানে কি, ও 200 রানে খাচ্ছে,
বাকি রানটা নরকিয়া এরা সব নিজেদের দায়িত্ব দিচ্ছে। খালিল আহমেদ, মুকেশ কুমার এরা দুজন দারুণ খেলেছে। মানে দিল্লির যদি ব্যাটিংটা এবছর একটু হলেও ভালো হতো, মানে সে হোপ বা ঋষভ পান্ত বা ওপেনারদের মধ্যে ফ্রেজার ম্যাকগার্ড খেলেছে, বাট ওই একজন প্লেয়ার 17 বলে 50 করে দিয়ে আউট হয়ে যাচ্ছে, তারপর আর কেউ ম্যাচটাকে টেনে নিয়ে যেতে পারছে না, সেখানেই ম্যাচটা ঝুলে যাচ্ছে। অ্যান্ড ওই জায়গাটায় যদি সে হোপ বা অভিষেক পোরেল ট্রাই করেছে, বাট অভিষেক পোরেল কিন্তু অনেক ম্যাচে ফেল করে গেছে। এক দুটো ম্যাচে দারুণ খেলেছে, বাট অনেক ম্যাচে ফেল করে গেছে। এই এক দুজন ইয়াংস্টাররা খেলেছে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেমন ঋষভ পান্ত বা সে হোপ বা ওয়ার্নার, আমরা বললামই, এরা খেলতে পারেনি এবছর, সেই জন্য দিল্লি টিমটা কিন্তু ডুবেছে। ওকে, অ্যান্ড বলাররা দারুণ খেলেছে। মুকেশ কুমার 17 উইকেট, খালিল আহমেদ 17 উইকেট, হর্ষিত রানা 19 আর আবেশ খান 19। দারুণ বলিং। হর্ষিত রানার যা হয়েছে সবাই জানে। তার মানে আমার অ্যাট দ্য এন্ড আমার টিমটা এরকম হচ্ছে যে অভিষেক শর্মা 49, স্যামসন, উইল জ্যাক্স, রিয়ান পারাগ, রাজাত পাটিদার, খালিল আহমেদ, হর্ষিত রানা, আবেশ খান, মুকেশ কুমার। কোনো অলরাউন্ডার নেই। মানে উইল জ্যাক্স রয়েছে, বাট ওরকম পারফেক্ট অলরাউন্ডার নেই, কারণ কোনো অলরাউন্ডারই এবছর ভালো খেলতে পারেনি। ঠিক আছে, আমার মতে ওই সুনীল নারিন, যাকে আমি মানে ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার, ও একজনই রয়েছে যে অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছে পুরো সিজনে। আদারওয়াইজ রাসেলও ব্যাটিং ভালো করেছে, বাট রাসেলের থেকে আমরা এক্সপেক্ট করি ওটা, আমার এটা আনএক্সপেক্টেড, যেটা আউট ক্লাস করে দিয়েছে। ঠিক আছে, রাসেলের থেকে আমরা এক্সপেক্ট করি, বাট এরকম যে বলার একজন এসে মেরে মুড়ে করে দেবে সেটা হয়নি। দ্যাটস ওয়াই আমরা সুনীল নারিনকে টিমে রাখছি, আর কোনো অলরাউন্ডার নেই, কারণ অলরাউন্ডার যারা রয়েছে তারা অ্যাজ এক্সপেক্টেড পারফর্ম করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আর এরপর আসবে T20 ওয়ার্ল্ড কাপের ভিডিও। তো সঙ্গে থাকো, আমি KKR।